কিন্তু তরুণদের মূল ফোকাসিং যেটা, সেটা নিয়ে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। যে জিনিসগুলোকে আমি মনে করি সরকারকে ফোকাস দিতেই হবে, না দিলে এর ব্যাড ইমপ্রেশন এবং ব্যাড ইম্প্যাক্টটা তারা বুঝতে পারবে, কারণ তরুণ সমাজ আবার জবাব দেওয়ার চেষ্টা করবে। আমাদের দেশের মেজর প্রবলেমটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম। এখন বাংলাদেশে স্ট্রাকচারাল আনএমপ্লয়েড, ফ্রিকশনাল আনএমপ্লয়েড অথবা ডিসগাইজ আনএমপ্লয়েড, এগুলো ক্যালকুলেশন করলে মোটামুটি হিসেব কিতাব 41 থেকে 50 লক্ষ বেকার আমাদের দেশে আছে। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট গভর্নমেন্ট বলছে 27 লাখ, বাট দ্য রিয়ালিটি ইজ 31 লাখ। এটা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়েড। এর মধ্যে আবার মেজরিটি পোর্শন, মোর দ্যান 30% হচ্ছে অনার্স মাস্টার্স পাস করা স্টুডেন্ট, যারা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে 4-5 বছর ধরে, তাদেরকেও চাকরি দিতে পারছে না। প্রতি বছর এখানে আবার 1 লাখ, 2 লাখ, 3 লাখ করে অ্যাডিশন হচ্ছে বেকারের সংখ্যা। এগুলো রিডাকশন করার জন্য এখানে এক ধরনের পলিসি গভর্নমেন্টের নেওয়ার ক্ষেত্রে সদিচ্ছার অভাব আমরা দেখতে পাই। এখানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড কিছু লিঙ্কেজ আছে। একটা বাজেট যখন করা হয়, সেই বাজেট অ্যালোকেশনও করা হয়, কিন্তু বাজেট প্রপারলি ইউটিলাইজেশন এবং ইমপ্লিমেন্টেশন হয় না কতগুলো কারণ। এগুলো হচ্ছে করাপ্টেড অ্যাডমিনিস্ট্রেশনাল সিস্টেমের কারণে এগুলো মূলত ইমপ্লিমেন্টেশন হয় না। দ্বিতীয় হচ্ছে এখানে একে তো অ্যাডমিনিস্ট্রেশন করাপ্টেড, এরপরে আছে হচ্ছে রাজনীতিবিদ যারা রয়েছে তারা হচ্ছে করাপ্টেড। এই করাপ্টেড রাজনীতিবিদরা আওয়ামী আমলে শ্বেতপত্রে আমরা দেখেছি, ইন্টারিম গভর্নমেন্ট বলেছে $240 বিলিয়ন শুধু দেশ থেকে পাচার হয়েছে। এই পাচারের পরিমাণ হচ্ছে টোটাল বাংলাদেশে যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট বিগত 7-8 বছরে করা সম্ভব, ওই পরিমাণ টাকা শুধু বিদেশে পাচারই হয়ে চলে গেছে। পাচারগুলো করছে কে? রিক্সাওয়ালা, কুলি মজুর তো পাচার করে না, পাচার করছে সব রাজনীতিবিদরা অথবা আমলারা। এই দুর্নীতিগ্রস্ত আমলাদের কারণে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের নামে যে 1,20,000 কোটি টাকার উপরে বাজেটে বরাদ্দ দেওয়া হয়, তা জনগণের কাছে যায় না, তা যায় রাজনীতিবিদদের পকেটের মধ্যে। এগুলো কমাতে হবে, এই ব্যাপারে টাস্কফোর্স গঠন করতে হবে এবং অ্যান্টি করাপশন কমিশনকে স্বাধীনভাবে এখানে কাজ করার অনুমতি দিতে হবে। দ্বিতীয় হচ্ছে আমলাতান্ত্রিক রেপটিপিজম, আমলাতান্ত্রিক যে জটিলতার কারণে এই বাজেটগুলো প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না। এই জিনিসগুলোকে আগে মাথায় রেখে যদি সরকার তার বাজেটের পলিসি, ফাইন্যান্সিয়াল পলিসিকে ডেভেলপ করতে পারে, তাহলে সেটা আলটিমেটলি একটা ভালো রেজাল্ট দিতে পারে। আনএমপ্লয়মেন্ট প্রবলেমের কথা বলছি, এইটা দূর করার জন্য প্রথমত সরকারকে ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েটেড এডুকেশন সিস্টেম চালু করতে হবে, রিসার্চ বেসড মাস্টার্স এডুকেশন সিস্টেম চালু করতে হবে। তার স্কুল এবং মাদ্রাসা কলেজের শিক্ষার ক্ষেত্রে কারিগরি অ্যাফিলিয়েশন লাগবে, যেটার ক্ষেত্রে মোটেও তাদের সদিচ্ছা নাই। এখানে শিক্ষা ক্ষেত্রে যে বাজেট বাংলাদেশে দেওয়া হয়, তার টোটাল বাংলাদেশের বাজেটের 12%, কখনো এটা 13% হয়। টোটাল জিডিপি এটা হওয়ার কথা ছিল ইউনেস্কোর মতে 6.4%, কিন্তু হিসেব অনুযায়ী বাংলাদেশের বাজেট টোটাল জিডিপির শিক্ষা খাতে দেওয়া হয় 1.72 অথবা নিয়ার অ্যাবাউট 2%, যেটা আমাদের মতো আন্ডার ডেভেলপ কান্ট্রির জন্য অনেকটা সমস্যার একটা কারণ। আপনারা সাউথ কোরিয়ার কথা যা ডেভেলপ করেছিল, তার এগেইনস্টে গিয়ে তোমরা একটু সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য একটা রোডম্যাপ তৈরি করতে পারো। আমাদের দেশে বর্তমানে যে ক্রাইসিসগুলো চলছে, আমরা সেটাকে অ্যাড্রেস করতে চাই। আপনারা জানেন এই দেশে বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, যা শুরু হয়েছিল 2006 সাল থেকে, যার পিক আওয়ার চলছে 2009 সাল থেকে, চলবে 2030 সাল পর্যন্ত। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা এরপরে ডিক্লাইন হলে একটা রাষ্ট্রের ইকোনমিক রিকনস্ট্রাকশন করা ইটস সো মাচ ডিফিকাল্ট। এটা চায়নার ক্ষেত্রে তারা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা পালন করেছে, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, এরা এই সুবিধা কাজে লাগানোর ফলে দে আর দ্য লিটল ড্রাগন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। আজকে সুইডেনের দিকে তাকান, ডেনমার্কের দিকে তাকান, স্ক্যান্ডিনেভিয়ান বাল্টিক অঞ্চলগুলোর দিকে তাকান, দেখবেন তাদের ইকোনমিক গ্রোথগুলো কোন স্তরে তারা নিয়ে গিয়েছে। তারা ইকোনমির 80 বছরের পরিকল্পনা করে, কারণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা চলে গেলে বাকি 80 বছর তার রাষ্ট্র কিভাবে চলবে, এরপরে মানে বৃদ্ধ ভাতাগুলো কিভাবে তারা দিবে, তার রাষ্ট্রের অন্য অন্য অর্গানসগুলো কিভাবে চলবে, এই জিনিসগুলো একটা রাষ্ট্র তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে নিয়ে আসে। আর আমার দেশের যে ডেল্টা প্ল্যান, মেগা প্ল্যান এগুলো করা হয়েছে, এই প্ল্যানগুলোতে এত বেশি আরবিট্রারি এবং অ্যাগ্রিগেট ডেভেলপমেন্ট যেগুলো ধরা হয়েছে, আননেসেসারি এত বেশি ডেভেলপমেন্ট সেখানে ইনক্লুড করা হয়েছে, ইনকর্পোরেট করা হয়েছে, যা একটা দেশের জন্য বার্ডেন হয়ে গিয়েছে। তারা টানেল তৈরি করছে, তারা বিনা কারণে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন ডেভেলপ করে রাখছে, যেই টানেলে এখন ভর্তুকি দেওয়া লাগে। বিদ্যুতের উৎপাদনের জন্য 24,000 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প তৈরি করে রাখছে, 16,000 মেগাওয়াট তারা কাজে লাগাতে পারে, 8,000 মেগাওয়াটের ক্যাপাসিটি চার্জ দিয়ে জনগণের উপরে ঋণের বোঝা তারা চাপিয়ে দিচ্ছে। আমাদের দেশে এখন যে ঋণের পরিমাণ,
সেটা এক্সটার্নাল আর ইন্টারনাল ডেট, এটা রেশিও হিসাব করলে হচ্ছে 177 বিলিয়ন US ডলার। এটা হয়তো অর্থনীতিবিদরা বলে যে সমস্যা নাই, আমাদের মতো আন্ডার ডেভেলপ কান্ট্রির জন্য এগুলো আসলে কোনো প্রবলেম না, 60% পর্যন্ত এগুলো টলারেবল। কিন্তু বাংলাদেশের মতো জায়গার বাজেটারি অ্যানালাইসিস করলে দেখা যায় এইগুলোর ট্রেন্ড অ্যানালাইসিস হচ্ছে আপওয়ার্ড ফ্লোটিং, কন্টিনিউয়াসলি তারা আপওয়ার্ড হচ্ছে, এটা কোনো জিগজ্যাগ না বা বিজনেস সাইকেল না।